মানে প্রথম অধ্যায়ের মধ্যে ভূ রাজনীতি। ভূ রাজনীতির মধ্যে ভাই রিসিনবুর অংশটা অর্থাৎ রিসিনবুর প্রথম অধ্যায়টা এটা সবার আগে পড়ার পরে আপনি এখান থেকে আনক্লোজ পড়বেন, যে কোনো বই থেকে আনক্লোজ পড়বেন, যে কোনো বই থেকে আনক্লোজ পড়েন। রিসিনবু পড়তে পারলে, বেসিক ভিউ পড়তে পারলে ভালো, বা অন্য কোনো বই থেকে আনক্লোজটা মাস্ট পড়বেন, আনক্লোজ। আর আনক্লোজ পড়ার পরে এইটা কিন্তু এই ভূ রাজনীতি মিলেই, দুইটা মিলে কিন্তু একই। আনক্লোজ পড়ার পরে এখানে দেখে যাওয়ার মতো বিষয় হলো প্রণালীগুলো দেখে যায়, প্রণালী পারলে দেখে যায়। আর আনক্লোজ মাস্ট দেখবেন। প্রণালী দেখা যায় 5 বছর পর একবার আসে, এরপর খবর থাকে না। গতবার বাবেল মানদেব আসছে। এবার একটা বিষয় মনে রাখেন, দারদানেলিস প্রণালী, প্রণালীর মধ্যে দুইটা দেখবেন। একটা দেখবেন দারদানেলিস প্রণালী, এটা নিচে কিন্তু জাদুঘর করছে তুরস্ক। আর একটা করবেন কার্চ প্রণালী, এবং এই কার্চ প্রণালী কিন্তু রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিরোধ। কার্চ প্রণালী, এই দুটো প্রণালী দেখবেন। এরপরে আসেন দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক নিরাপত্তা। আন্তর্জাতিক নিরাপত্তা, এটার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কোয়াড, ওয়াকাস, AUKUS, ওয়াকাস, ফাইভ আইস, বেসিক রিসেন্টলি একেবারে কাভারই দেখবেন ফাইভ আইসের দেশগুলো হলো এই ওয়াকাসের 3টা, আর হলো ব্রিটেন এবং ফ্রান্স এবং হলো কানাডা। ওয়াকাস না, হ্যাঁ 3টা কানাডা, ঠিক আছে। ফাইভ আইস দেখেন একেবারে কাভারই দেয়া আছে। ওয়াকাস, কোয়াড, ফাইভ আইস। তারপর হলো কিছু অস্ত্র দেখবেন, কয়েকটা অস্ত্র, বিশেষ করে একটা অস্ত্র হলো আপনার S-500, 400ও ছিল সোভিয়েত ইউনিয়নের, রাশিয়ার। S-500ও রাশিয়ার, এ সম্প্রতি পরীক্ষা চালাইছে S-500। তারপরে হলো আপনার চ্যাংই 5, CHANGE-5, চ্যাংই 5 যেটা চায়নার, চ্যাংই 5। এরপর হলো HSDTV, এটা হলো ইন্ডিয়ার। শব্দের চাইতে 6 গুণ বেশি, শব্দের গতি চাইতে 6 গুণ গতি সম্পন্ন সুপারসনিক যে পরমাণু ক্ষেপণাস্ত্র HSDTV, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং পৃথিবীতে মাত্র 4টা দেশের আছে, তার মধ্যে একটা হলো ইন্ডিয়ার। ইউএসএর আছে, রাশিয়ার আছে, চায়নার আছে, আর আসলে ইন্ডিয়ার। তো কিছু অস্ত্র দেখবেন আপনাদের এখানে, কিন্তু গত বছর কিন্তু এই প্রশ্নটা আসছে, WMD, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 41তম মধ্যে কিন্তু WMD আসছে। আপনি মনে করেন না যে এটা মনে হয় আসবে না, এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। HSDTV, চ্যাংই 5 আর S-500। এরপরে অস্ত্রের বাইরে কিছু সংস্থা পড়তে হবে। এটা জাস্ট আমি রিসেন্ট হিসাবে দেখলাম, কয়েকটা সংস্থা গুরুত্বপূর্ণ। গতবার কিন্তু ন্যাটো থেকে 2টা প্রশ্ন আসছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটির ন্যাটো থেকে 2টা প্রশ্ন আসছে। মুসলিম দেশ সম্পর্কে আসছে, যে কোন ন্যাটোর মুসলিম সদস্য কোনটা, এবং ন্যাটোর প্রতিষ্ঠা, মানে 2টা মনে আসছে। সংস্থা থেকে গুরুত্বপূর্ণ ন্যাটোর পাশাপাশি, ন্যাটো এবারও পড়তে হয়, এটা সবসময় পড়তে হয়, আর হলো IMCTC, ইন্টারন্যাশনাল যে ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স, এটা এখন নাম হলো ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন। এই IMCTC পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট এখন IMCTC এটা। আর কয়েকটা সংস্থার মধ্যে ন্যাটো, IMCTC, এই 2টা, আর এগুলো তো আছেই। আর অস্ত্র চুক্তি, আর এখানে আরেকটা বিষয় OPCW-টা দেখতে হবে। OPCW যে কোনো সময় চলে আসবে। অস্ত্র চুক্তির মধ্যে খুব গুরুত্বপূর্ণ, মানে 2টা বিষয় তো দেখে না যাওয়াটা বোকামি। CTBT এবং NPT সবসময় এখান থেকে পরীক্ষায় এসে থাকে। অস্ত্র চুক্তির মধ্যে আর একটা আছে TPWN, মানে ওই যেটা হলো আপনার প্রলিফারেশন
উইপেন্স, মানে এটা হলো মানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির জন্য জাতিসংঘ একটা চুক্তি করেছে 2017 সালে, সেটা হলো TPWN। আর আন্তর্জাতিক নিরাপত্তা থেকে কয়েকটা অপারেশন দেখবেন, কয়েকটা অপারেশন অবশ্যই দেখবেন, বিশেষ করে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অপারেশন এন্ডিউরিং ফ্রিডম যেটা আফগানিস্তানে ছিল 2001 থেকে 2014 পর্যন্ত, অপারেশন ডিসিসিভ স্টর্ম, ডিসিসিভ স্টর্ম যেটা ইয়েমেনে ছিল, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদির অপারেশন ছিল, অপারেশন প্রোটেক্টিভ এজ, প্রোটেক্টিভ এজ যে অপারেশনটা হলো আপনার অপারেশন প্রোটেক্টিভ এজ, যেটা হলো হামাসের বিরুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান, অপারেশন প্রোটেক্টিভ এজ, অপারেশন ডিসিভ স্টর্ম, অপারেশন ইন্ডিউরিং ফ্রিডম, এরকম কয়েকটা অপারেশন দেখে যাওয়াটা গুরুত্বপূর্ণ। এরপরে হলো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পরের অংশ আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আন্তঃরাষ্ট্রীয় কতজন আছে? আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে বিভিন্ন রাষ্ট্র পড়তে হবে, বিভিন্ন রাষ্ট্র কোনটা কোন ধরনের। কিন্তু একবার দেখছেন বেলফোরের বাফার রাষ্ট্র আসছিল 38তমতে, যে দুটি সংঘাতময় দেশের মাঝে কোন দেশটা বাফার রাষ্ট্র, কিন্তু পরীক্ষা আসছিল 38তমতে। রাষ্ট্রের মধ্যে দেখেন এবছর গুরুত্বপূর্ণ ডিপ স্টেট। ডিপ স্টেট, ডিপ স্টেট হলো যেটা গভীর রাষ্ট্র, যে রাষ্ট্রটা হলো সামরিক বা অন্য কোনো শক্তির প্রভাব সরকারের চাইতে তার প্রভাব বেশি। যেমন মিয়ানমারে সরকারের চাইতে প্রভাব হলো, বা মিয়ানমারের মিলিটারির বেশি, এটাকে বলা ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র। গভীর রাষ্ট্র হলো যে সরকারের অন্তর্ভুক্ত, মানে সরকারের চাইতে এখানে অন্য কারো গুরুত্ব বেশি। যেমন রাশিয়া, রাশিয়া সরকারের চাইতে গুরুত্বপূর্ণ পুতিন, পুতিন যা বলে তাই। এখানে কি মন্ত্রী পরিষদ কি বললো, ক্যাবিনেট কি বললো, ক্যাবিনেট মিনিস্টার্স কি বললো, ডোন্ট কেয়ার, এখানে ফ্যাক্ট ইজ দ্যাট পুতিন। সো ডিপ স্টেট এখানে একটা বিষয়, আমি আরেকটা বিষয় আমি একটু রিকল করি, সেটা হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে দেশ পরিচিতি পড়তে হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে তিনটা দেশ পড়তে হয়, চায়না, ইন্ডিয়া, ইউএসএ। তিনটা দেশ মাস্ট পড়তে হয়, চায়না, ইন্ডিয়া এবং ইউএসএ। এবং সেইটা কিন্তু অবশ্যই আপনার বেসিক ভিউতে আছে বা অন্য কোনো বইতেও আছে, রিসেন্ট ভিউতেও কিন্তু আলোচিত চায়না, আলোচিত ইন্ডিয়া, আলোচিত ইউএসএ দেয়া আছে। সো চায়না, ইন্ডিয়া এবং ইউএসএ এই তিনটা দেশ কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে পড়বে। এই রাষ্ট্রের মধ্যে দেখবেন অনেকগুলো রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা দেয়া আছে বেসিক ভিউতে। আপনি এখান থেকে পারলে সবগুলো পড়েন, আর না পারলে আপনি বেসে বেসে ডিপ স্টেট পড়েন, এলডিসিটা পড়েন। এলডিসি কারা হয়, কখন হয়, কবে থেকে শুরু হয়, বর্তমানে দেশ কয়টা, এলডিসি থেকে বাংলাদেশ দুইবার কিন্তু বাংলাদেশ এখান থেকে এলডিসি থেকে কিন্তু বাংলাদেশ দুইবার মানে ধারাবাহিকভাবে দুইবার প্রতিবেদনে উত্তরণ লাভ করে। 2018 সালে একবার, 2021 সালে একবার, দুইবার কিন্তু এলডিসি ধারাবাহিকতার থেকে মুক্ত হয়। কিন্তু এলডিসি মুক্ত হওয়ার জন্য শর্ত পূরণ করতে হয় 3টি। কিন্তু এলডিসি ধারাবাহিকতা থেকে মানে ধারাবাহিক ত্রিবার্ষিক দুইটা রিপোর্টে, পরপর দুইটা রিপোর্টে বাংলাদেশ উত্তরণ করে। 18 সালে একবার, 21 সালে একবার। 18 সালে ছিল 16 মার্চ, 21 সালে 26 ফেব্রুয়ারি। মনে রাখবেন এলডিসি মুক্তির জন্য বাংলাদেশ সনদ পায়, একটা হলো 16 মার্চ 2018, আর একটা ছিল 26 ফেব্রুয়ারি 2021। এবং সেই রিপোর্টটা দিয়েছে কিন্তু ইউএনসিডিপি, ইউনাইটেড নেশনস কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, ইউএনসিডিপি, ইউএন কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি। এরপরে দেখেন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে পড়বেন। এই ডিপ স্টেট পড়লেন, এলডিসি পড়লেন। এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে কিন্তু এখানে কিন্তু সম্পর্ক যখন বলতে তখন কিন্তু আপনার ডিপ্লোমেসি এর সাথে অন্তর্ভুক্ত। আপনাকে কিন্তু এখান থেকে ডিপ্লোমেসি পড়তে হবে, ডিপ্লোমেসি। এবছর কমপক্ষে 3টা ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ। একটা হলো চেকবুক ডিপ্লোমেসি, চেকবুক ডিপ্লোমেসি যেটা হলো চীন এটা ফলো করে। এটা অন কাইন্ড অফ ডলার কূটনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা ছিল ট্রুম্যান ডক্ট্রিনের ডলার ডিপ্লোমেসি ছিল যে টাকা দাও, বসতা স্বীকার করো, হ্যাঁ বলাও, এটাই ছিল ডলার ডিপ্লোমেসি কাজ। আর চেকবুক ডিপ্লোমেসি হলো চীনা ঋণ নাও, তুমি উন্নয়ন লাভ করো এবং আমার বসতা স্বীকার করো। ঠিক আছে, দুইটার মধ্যে আসলে পার্থক্য হলো চায়না এবং ইউএস এর মধ্যে পার্থক্য হলো সেই কম্পারেটিভলি বললে কিন্তু চায়না একটু আগানো। কারণ ইউএসএ যে করতো, ইউএসএ যাকে যেটা বলছিল ফিদেল ক্যাস্ট্রো,
যে ইউএসএ যার বন্ধু তার কখনো শত্রুর দরকার হয় না। ইউএসএ অনেক দেশকে সহায়তা করেছে, বাট তারা কিন্তু চেঞ্জ করে নাই, চেঞ্জ হতে পারে না। বাট চায়না যেখানে সহায়তা করেছে সেখানে কিন্তু চেঞ্জ করে ফেলছে। আমাদের এখানে দেখেন যুক্তরাষ্ট্রে কি করতো, টাকা নাও, টাকা নাও, খাও, বাজেট করো, আবার আমার কাছে চাও, টাকা নাও, খাও, বাজেট করো, আমার কাছে চাও। এটা ছিল ইউএস এর পলিসি। কিন্তু চায়নার পলিসি কি, ঋণ নাও, বঙ্গবন্ধু টানেল করো, রূপপুর করো, তুমি ইয়া করো, পায়রা করো, তুমি আমাকে, তুমি এই 4 লেন করো, টাকা নাও, কাজ করো, আমাকে দাও, আবার ব্যবসা করো, আমাকে দাও। পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি বলছে, যে বাংলাদেশে কেউ সাহায্য করে না, বাংলাদেশের কাছ থেকে হয় তারা ব্যবসা করে, নয়তো তারা হয়তো ব্যবসা করে, হয় ব্যবসা করে, নয়তো, আরে বাক্যটা এরকমই ছিল যে বাংলাদেশে কেউ সাহায্য করে না, হয় ব্যবসা করে, নয়তো লাভ করে, মানে আরে হয়তো ব্যবসা করে, নয়তো ব্যবসা বৃদ্ধি করে, মানে বিস্তার করে। মানে কথাটা এরকমই ছিল যে আমাদের কাছে, আমাদের কেউ বন্ধু না, আমাদের কেউ কি করে না। যে ওই যে যখন চায়নার প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলছিল, প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসছিল, তারপর চায়নার যে লিজিমিং, যিনি হলো ইয়া, ওই যে খাটাসটা রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশকে বলছিল কি, যে বাংলাদেশকে বলেছিল, মোবাইল চার্জ হয় না, আমাদের কমেন্ট আমার কিছু দেখি না, দাও না, চার্জ হয় না, 12টা বেজে গেছে। আপনার ক্লাস করবেন, আমি কি চালাবো? হ্যাঁ, না হয় ভূ রাজনীতি করে, রাইট। আসমা আক্তার বলছে আলোচনা না করে সাজেশন দেন 1.2K। আমি ইন্টারন্যাশনালটা শেষ করে তারপরে আমি আজকে বিদায় নিচ্ছি। চেকবুক ডিপ্লোমেসি একজন বলেছে আলোচনা করা লাগবে না, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, আর একটা হলো উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি। উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি, এটাও চীনের ডিপ্লোমেসি থেকে। এইটা ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ, এই 3টে ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের স্টেট সম্পর্কে ধারণা পড়লেই হবে। আর ওকে, তৃতীয় অধ্যায়, পরিবেশ। পরিবেশ থেকে সবসময় যেটা পড়তে হয়, সবার আগে সম্মেলন পড়তে হয়। দেখবেন খালি পরিবেশ সম্মেলন হয়েছে কিনা। এবছর লিডার সামিট, যেটা ইউএস প্রেসিডেন্ট করেছে, লিডার সামিট 2021, জো বাইডেন যেটা করেছে, এই পরিবেশ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছর লিডার সামিট। আর হলো COP26। কপের মধ্যে 4টা কপ পড়বেন, COP26, COP15, COP21 এবং COP1। COP15 এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ COP16। 5টা কপ পড়বেন। COP26 যেটা হবে, COP15 যেটা 2009, COP16 2010, COP21 যেটা হলো 2015, আর COP1 হলো 1995। আর লিডার সামিট পড়েন। লিডার সামিট ছাড়া একটা হলো অ্যাডাপ্টেশন সামিট। এই অ্যাডাপ্টেশন সামিট যেটা জানুয়ারি মাসে হয়, 25 থেকে 26 জানুয়ারি 2021। এইটা অ্যাডাপ্টেশন সামিট গুরুত্বপূর্ণ, লিডার সামিট গুরুত্বপূর্ণ। এই সামিটগুলো এগুলো গুরুত্বপূর্ণ। আর এবছর একটা সামিট হয়েছে অন প্ল্যানেট সামিট, যেটা ফ্রান্সে হয় 2021, ফ্রান্স। আর এবছর ঢাকায় হয়েছে V20 সম্মেলন। V20 সম্মেলন যেটা ঢাকা হয় 2021 সালে, 21 ঢাকা। এবছর পরিবেশ থেকে সম্মেলনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই সম্মেলনগুলো। আর অবশ্যই মনে রাখবেন প্রথম পরিবেশ সম্মেলন যেটা হলো UNCAC 1972। 3টা সম্মেলনের কথা মনে রাখবেন। একটা UN কনফারেন্স অন হিউম্যান আর্থ 1972, এইটা। আরেকটা হলো
এমডিজি সামিট, এই এমডিজি সামিট যেটা হয় 2000 সালে নিউ ইয়র্কে। আরেকটা হলো এসডিজি সামিট, এসডিজি সামিট যেটা হয় 2015 সালে, এটাও নিউ ইয়র্কে, 2015 সালে নিউ ইয়র্ক। অর্থাৎ এসডিজি সামিট, এমডিজি সামিট, ইউএনসিএসি, এই তিনটা। আর অবশ্যই এটা না পড়ে পরীক্ষা হলে তো আরো বোকামি ভাই, রিও কনফারেন্স, রিও কনফারেন্স 1992, এটা পড়ে পরীক্ষার হলে যাওয়া অত্যন্ত বোকামি। এটা রিও কনফারেন্স 1992। সো পরিবেশ থেকে সবার আগে বলছি সম্মেলন, এই কয়েকটা সম্মেলনের গুরুত্ব বেশি। এরপরে পরিবেশ থেকে যেটা গুরুত্বপূর্ণ, আচ্ছা, পরিবেশ থেকে যেটা হলো পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো আমি বললাম। এরপরে যেটা হলো এসডিজি না, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন যেটা, সেটা কিন্তু 2002 সাল, এবং সেই সম্মেলনটা হলো জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট এটা কিন্তু 35তমতে আসছে। একটা কথা মনে রাখবেন, অপশনে যদি টেকসই উন্নয়ন থাকে, পরীক্ষায় প্রশ্ন পারেন না, অপশনের টেকসই উন্নয়ন, পরীক্ষায় কিন্তু টেকসই উন্নয়ন আসবেই ইনশাল্লাহ, টেকসই উন্নয়ন থাকবেই। একজন বুদ্ধিমান প্রার্থী অবশ্যই টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা অবশ্যই পড়ে যাবে, এবং নাম্বার সহ পড়বে। একে কি নো পভার্টি নাকি নো হাঙ্গার, একেবারে দেখে দেখে যাবে। স্বাস্থ্য 3 নম্বর, লিঙ্গ সমতা 5 নম্বর, তারপরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা 13 নম্বর, সুপেয় পানি 6 নম্বর। এইভাবে যদি কেউ না পারেন তাহলে কিন্তু খবর আছে ভাই। 17টি লক্ষ্যমাত্রা অবশ্যই টেকসই উন্নয়ন থেকে পড়ে যাবেন। এটা জাতিসংঘ চ্যাপ্টারে আছে, জাতিসংঘ চ্যাপ্টারে বেসিক ভিউতে আছে, অন্যান্য বইতেও আছে। 17টি লক্ষ্যমাত্রা পড়ে যাবেন। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই এসডিজি সার্কেলটা পরীক্ষা থাকতে পারে, যে গ্লোবটা, এই গ্লোবটা কিন্তু এরকমের কিন্তু এসডিজি গ্লোব এরকমের কিন্তু। সেই গ্লোব কি 5P, এই গ্লোব দেখবেন আপনি, যেটার মধ্যে 17টা ইয়ে আছে। আপনি এখন এসডিজি সার্চ দিলে দেখবেন 5টা গ্লোব পাবেন। এই 5টা গ্লোবে 5টা পি আছে। এই 5P, একটা হলো প্ল্যানেট মানে পৃথিবী, একটা হলো পিপল, আর একটা হলো পিস, আর একটা হলো প্রসপারিটি। প্ল্যানেট, পিপল, পিস, প্রসপারিটি, আর একটা হলো কেমন পার্টনারশিপ। এই যে 5P এসডিজি গ্লোব, এটা না পড়ে পরীক্ষা হয়ে যাবো বোকামি ভাই। গত বছর আসছে না এজেন্ডা 2030, এজেন্ডা 2030 পরীক্ষা কিন্তু আসছে। এজেন্ডা 2030 এটা 40তমতে বা 41তমতে আসছে। ঠিক তেমনি দেখবেন যে এসডিজি এবারও চলে আসবে ইনশাআল্লাহ। এনএসআইতে আসছে না লিঙ্গ সমতা 5 নম্বর, ঠিক তেমনি এসডিজি না পড়ে যা পরীক্ষা হলে বোকামি। আর একটা বিষয় হলো, আপনি পরীক্ষা যদি না পারেন টেকসই উন্নয়ন দাগায় আসবেন। 35তমতে কি আসছে? 35তমতে আসছে কি এমডিজি, সুশাসনের না, এটা না। 2002 সালের জোহানেসবার্গ সামিটের বিষয়বস্তু কি ছিল? জোহানেসবার্গ সামিটের বিষয় ছিল টেকসই উন্নয়ন। আমি বিশ্বাস করেন কসম আল্লাহর, আমি 35তমতে, আমি তখন আরো ছোট, তখন আমি পড়াচ্ছি মিরপুর শাখায়। তখন আমি বলছি যে টেকসই উন্নয়ন আসবে, এবং না পারলে এটা দাগাবেন, উত্তর হয়ে যায়। কিছু কিছু বিষয় আছে যে উত্তর হয়ে যায়, দাগাইতে হয়। এই জন্য টেকসই উন্নয়ন কিন্তু পরীক্ষায় আসলে দাগাবেন। দেখবেন অনেক সময় পরীক্ষা আসে এটা কিসের সাথে জড়িত, আর এবার কিসের সাথে জড়িত যদি না পারে তাহলে তো পরিবেশ দুর্যোগ দাগাইতে হয়। পরীক্ষা আছে না V20 কি, আপনি দেখেন ওখানে কি আছে, অপশনে দেখেন কি দুর্যোগ কান্ট্রি। তারপরে যদি কোনো কিছু না পারেন তাহলে কিন্তু ওইগুলো দাগায় আসতে হয়। আচ্ছা, পরিবেশ সম্পর্কে যদি দেখি আমি, পরিবেশ সম্পর্কে 3টা প্রোটোকল না পড়ে পরীক্ষার হলে যাবেন না ভাই। বিশেষ করে কিয়োটো, এটার মেয়াদ শেষ হয়ে গেছে 2020 সালে। মন্ট্রিল 2041 সালে শেষ হবে। আর কার্টাগেনা প্রোটোকল, এই 3টা প্রোটোকল না পড়ে পরীক্ষার হলে যাওয়া চরমভাবে বোকামি। এই 3টা প্রোটোকল অবশ্যই পড়ে যেতে হয়। দেখেন আপনি 35তমতে মন্ট্রিল প্রোটোকল আসছে, কার্টাগেনা প্রোটোকল এটা 37তমতে আসছে। আপনি দেখেন কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। সো 3টা প্রোটোকল কিন্তু আপনাকে পড়ে যেতে হবে। এরপরে যেটা হলো, আপনাকে সেন্দাই ফ্রেমওয়ার্ক পড়ে যেতে হবে। সেন্দাই ফ্রেমওয়ার্ক
এটা কিন্তু দুর্যোগের সাথে জড়িত। এটা কিন্তু আপনার দেখবেন ভূগোলের পঞ্চম অধ্যায় সেন্দাই ফ্রেমওয়ার্ক আছে, এটা কিন্তু 36তমতে পরীক্ষা আসছে। এটার নামই হলো UNDRR, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশন রিস্ক রিডাকশন, অর্থাৎ সেন্দাই ফ্রেমওয়ার্ক দুর্যোগ হ্রাস বা দুর্যোগ প্রশমন নিয়ে কাজ করে। এই সেন্দাই ফ্রেমওয়ার্ক 2016 থেকে 2030 পর্যন্ত, 2015 থেকে 2030, এটা কিন্তু 15, 16 থেকে 30 হলো SDG, এটা হলো 15 থেকে 30। সেন্দাই ফ্রেমওয়ার্কটা দেখে যাবেন, এটা ভূগোলের পঞ্চম অধ্যায় আছে বেসিক বুতে। এরপরে আপনি দেখেন দুইটা কনভেনশন পড়ে যাবেন, একটা হলো CBD অর্থাৎ কনভেনশন অন বায়োডাইভার্সিটি, আর একটা হলো ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন 1985, অর্থাৎ এই কনভেনশনের উদ্দেশ্য হলো যে CFC হ্রাস, এবং এই কনভেনশন দূরত্ব করার জন্যই হলো মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। CBD ভিয়েনা কনভেনশন 1985। আর হলো কিছু সংস্থা পড়তে হবে, পরিবেশ বিষয়ক সংস্থা। পরিবেশ বিষয়ক সংস্থা যেমন দেখেন REAP, তারপরে হলো আপনার পরিবেশ সংস্থা হলো REAP, তারপর হলো CBF, V20, অ্যাওসিস দেয়া আছে রিসেন্ট বিতে, অ্যালায়েন্স অফ দ্য স্মল আইল্যান্ড স্টেটস। অ্যাওসিস, CBF, REAP, V20, অ্যাওসিস, তারপর হলো GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ক্লাইমেট ফান্ড কিন্তু পড়ে যেতে হবে। WWF, GCA মানে কি? গ্লোবাল, অর্থাৎ গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। এই GCA এর সদর দপ্তর, এটা আমাদের একটু ভুল হয়েছে রিসেন্ট ভিউতে, সদর দপ্তর কিন্তু হেগ না, এটা হলো ওড্রিয়েটর। প্রশ্ন তো এরকমের, ওড্রিয়েটর স্পেলিং নেদারল্যান্ডস, এটা আসলে ঠিক করে নিন, এটা কিন্তু হেগ না। তবে GCA এর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের, অর্থাৎ আঞ্চলিক দ্বিতীয় আঞ্চলিক সদর দপ্তর কিন্তু ঢাকা, ঢাকা। GCA, WWF, GCF, V20, অ্যাওসিস, CBF, REAP, এগুলো গুরুত্ব অনেক অনেক বেশি। আর মনে রাখবেন E8, এনভায়রনমেন্টাল 8, যে 8টা দেশ পরিবেশ দূষণ করে, সে 8টা দেশ সম্পর্কে জেনে যাবেন। আছে তাহলে পরিবেশ বিষয়ক কিছু সংস্থা, একটা সংস্থা আছে যে ভাই ও যে কয়বার পরীক্ষা আসতো নিজেও জানে না, পরিবেশ সম্পর্কে সংস্থাটা আসে কি জানেন? 1971 সালে প্রতিষ্ঠিত পরিবেশ সংস্থা কোনটা? গ্রিন পিস। পরীক্ষা আসছে আমস্টারডাম ভিত্তিক পরিবেশ সংস্থা কোনটা? গ্রিন পিস। পরীক্ষা আসছে পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশ সংস্থা কোনটা? গ্রিন পিস। তার মানে গ্রিন পিস অপশনে থাকলেই উত্তর। এই হলো আরেকটা ব্যাপার, সেটা হলো গ্রিন পিস। গ্রিন বেল্ট মুভমেন্ট। আর এবছর খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমি দিছি কিনা আমার তো মনে নাই, গ্রেটা থুনবার্গ, ফ্রাইডেজ ফর ফিউচার। এটা গ্রেটা থুনবার্গ, সুইডেনের ওই মায়াটা যে পরিবেশ আন্দোলন করছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গ্রেটা থুনবার্গ, ফ্রাইডেজ ফর ফিউচার, যেই সংস্থাটা আছে পরিবেশ নিয়ে কাজ করে, এটার গুরুত্ব অনেক। তবে কয়েকটা রিসেন্ট বিষয় মনে রাখবেন, দেখুন জলবায়ু জরুরি অবস্থা। এই জলবায়ু জরুরি অবস্থা জারি করছে কিন্তু প্রথম জারি করে ইউকে। জলবায়ু জরুরি অবস্থা প্রায় 39টা দেশ জারি করেছে, তার মধ্যে প্রথম হলো ইউকে। এরপর আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে গ্রিন যে একটা প্ল্যান, এটা দিয়েছিল সৌদি আরব, কিংডম অফ সৌদি আরবিয়া, এবং তারা 4 কোটি গাছ লাগাবে। মনে রাখবেন গাছ কাটা নিষিদ্ধ, এটা করেছে নরওয়ে। গাছ কাটা নিষিদ্ধ হলো নরওয়ে। পরিবেশ দূষণ বা বায়ু দূষণ সূচক চালু করেছে ভারত। বায়ু দূষণ সূচক এটা চালু করেছে ভারত, এবং পরিবেশ সূচক চালু করেছে। বায়ু দূষণ ও পরিবেশ সূচক চালু করেছে ভারত। এবং পরিবেশ বিষয়ক কয়েকটা যে সূচক আছে, সেই সূচকগুলো দেখে যাবে। পরিবেশ বিষয়ক বেশ কয়েকটা সূচক আছে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম, যেমন জার্মান ওয়াসের একটা প্রতিবেদন। অর্থাৎ রিসেন্ট ভিউ থেকে পরিবেশ থেকে সূচকগুলো পড়ে নেবেন অবশ্যই। সো আমি আসলে হলো কি, আমি টপিকগুলো বলতেছি যে আপনার একটা রিকল হবে যে আমি আসলে এটা পড়ি না, এটা আসলে পড়া দরকার, এটা পড়ে ফেলি। আপনারা খুব সিরিয়াসলি আগামী
আগামী পরশুদিন পরিবেশের উপরে যে পরীক্ষাটা আছে, আপনি যদি বুদ্ধিমান প্রার্থী হন তাহলে কি করবেন, বেসিক বই থেকে পরিবেশটা পড়েন, রিসেন্ট বই থেকে পরিবেশটা পড়েন, অথবা কোনো বই থেকে মৌলিক বই থেকে পরিবেশটা পড়েন, আবার সাম্প্রতিক কোনো বই থেকে পরিবেশটা পড়েন। এটা হবে আপনার বুদ্ধিমান প্রার্থীর কাজ, যে আগামী পরশুদিন পরিবেশের উপর পরীক্ষা। এটা জাস্ট রিডিং দিতে আমি বললাম 2 ঘন্টা লাগে, পরিবেশ অধ্যায়টা রিডিং দিতে 2 ঘন্টা লাগে। আর যদি কেউ একেবারে ফ্রেশার হয় তার 4 ঘন্টা লাগবে। আর আপনি কি এতদিন কিছু পড়েন নাই? আমাকে তো আপনারা বলেন ভাই আপনি সময় মতো বই বের করেন না, আপনি কি করেন? আপনার তো একজন বিসিএস ক্যান্ডিডেট, আপনার রোজ 8 আওয়ার্স পড়ার কথা, আপনি কি 8 ঘন্টা পড়তে বসেন? বলেন, নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি 8 ঘন্টা পড়েন কিনা। রিটেনের প্রার্থীরা বলতে ভাই বই দেন। আরে ভাই রিটেনের প্রার্থী আপনি বলেন আপনি 8 ঘন্টা করে গত 8 মাস পড়ছেন কিনা। আপনি যদি রোজ 8 ঘন্টা করে 8 মাস পড়ে থাকেন তাহলে আপনার এই বেসিক বই কিছুই দরকার হয় না, রিটেনের বেসিক বই এটা দরকার হয় না। কারণ 8 ঘন্টা করে আপনার পড়ার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, আপনি পড়েন না, তাহলে আপনি আমাকে বলেন কে? এরপরে আসি সংস্থার মধ্যে প্রথমে ইউএন, জাতিসংঘ থেকে যা পড়া উচিত। গত বছরে কিন্তু ডাব্লিউএইচও পরীক্ষা আসছে যে কোন সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছে, কমে গেছে, তাহলে তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্যারিস এগ্রিমেন্ট, আর একটা হলো প্যারিস এগ্রিমেন্ট। ওই যে জিসিএফ বললাম না, ওর মধ্যে প্যারিস এগ্রিমেন্ট চলে আসবে। প্যারিস এগ্রিমেন্ট এবং COP21 এর মধ্যে প্যারিস এগ্রিমেন্ট অটোমেটিক চলে আসে। সবার আগে জাতিসংঘ, সরকার দেখবেন যে ইউএনজিএ এবছর 60টি দেশ সাধারণ পরিষদের অধিবেশনে যেতে পারে নাই, এবং এর মধ্যে একটা উল্লেখযোগ্য দেশ হলো ইরান। চাঁদা না দিলে যাইতে দেয় না। এখন কিন্তু ইউএনের চাঁদার হার, আগে ছিল কিন্তু চাঁদার হার ইউএসএ কিন্তু সবচেয়ে বেশি প্রথম, এখন কিন্তু চায়না দ্বিতীয়। আগে চাঁদার হার সবচেয়ে প্রথম ছিল কে? ইউএসএ, সেকেন্ড ছিল জাপান। এরপরে দেখেন ইউএনের মধ্যে পরের গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা অর্গান গুরুত্বপূর্ণ, বিশেষ করে হলো ইউএনএইচসিআর এবং ইউএনএইচআরসি, ডাব্লিউএইচও, ডাব্লিউটিও। গতবার কিন্তু আংটার পরীক্ষা আসছে যে বিনিয়োগ সুপারিশ করে কে। এবার দেখেন ডাব্লিউএইচও, ইউএনএইচআরসি, এইচসিআর, আর এই দুইটা সবসময় পড়তে হয়, ইউনিসেফ এবং হলো ইউনেস্কো। ইউনিসেফ এবং ইউনেস্কো পড়তে হয় সবসময়, কারণ ইউনিসেফের নির্বাহী সদস্য কিন্তু আমরা, 19 থেকে 21, আবার 22 থেকে 24। আবার ইউনেস্কো এরা কিন্তু আমাদের কয়েকটা কাজ করেছে, ভাষা স্বীকৃতি দিয়েছে, আমাদের বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এরা কিন্তু ইউনেস্কো কিন্তু তারা একটা পুরস্কারও চালু করছে, যেটা হলো সৃজনশীল অর্থনীতি পুরস্কার বঙ্গবন্ধুর নামে। তার মানে ইউনেস্কো, ইউনিসেফ এগুলো আমাদের সাথে একবার ওতপ্রোতভাবে জড়িত। ইউনিসেফ আমাদের শিক্ষাক্ষেত্রে এবং শিশু শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখে। যাক, এই ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, ইউএনএইচআর, এইচসিআর, এইচআরসি, এই কয়েকটার গুরুত্ব একটু বেশি এই বছর। অন্যগুলো পড়বেন। আর একটা আইএইএ ব্যাপক ফায়দামি করতেছে। ফায়দামি বলতে গেল ইরানকে নিয়ে আবার চুক্তি করার প্ল্যান করছে। আইএইএ এর সাথে চীনের একটা নেগোসিয়েশন হয়েছে। তারপরে আইএইএ এটা গুরুত্বপূর্ণ এই কয়েকটা। জাতিসংঘের মধ্যে অবশ্যই আপনি কাজ দেখবেন, কাজ বলে ইউএনএসসি এর কাজ, এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া বোকামি হয়। ইউএনএসসি এর নিরাপত্তা পরিষদের কাজ পড়লে অন্যগুলো জানা হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, নিরাপত্তা পরিষদ সব নিয়ে কাজ করে, শুধু একটা কথা মনে রাখেন, নিরস্ত্রীকরণ, এই নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে হলো সাধারণ পরিষদ। নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে সাধারণ পরিষদ, এবং এই নিরস্ত্রীকরণ অর্থাৎ সাধারণ পরিষদ কিন্তু তারা একটা ভোটাভুটির আয়োজন করেছে মিয়ানমারে যাতে অস্ত্র রপ্তানি না হয়, অস্ত্র রপ্তানির বিরুদ্ধে তারা একটা প্রস্তাব দিয়েছিল। সেই নিরস্ত্রীকরণ বিষয়ক দেখভাল করে হলো সাধারণ পরিষদ। জাতিসংঘের মধ্যে আরেকটা বিষয় হলো ইকোসক এবং এলডিসি। এই দুইটা গুরুত্বপূর্ণ জাতিসংঘের মধ্যে, ইকোসক এবং হলো এলডিসি। ক্লিয়ার? সো বিষয়টা হলো ভাই, সংস্থা থেকে জাতিসংঘের বাইরে যেটা দরকার, সংস্থা থেকে অন্যান্য যেগুলো দরকার, দেখেন ভাই আপনি আরসিইপি না পড়ে কেমনে পরীক্ষার হলে যাবেন বলেন? আরসিইপি, সিপি, টিপিপি এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যায় না। আপটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যায় না। ইউরোপিয়ান ইউনিয়ন এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যায় না। বাংলাদেশ এবছর এনডিবি সদস্যপদ লাভ করেছে। এনডিবি গুরুত্বপূর্ণ ভাই।
এআইআইবি গুরুত্বপূর্ণ, সবসময় এআইবি এবং এনডিবি দুইটার মধ্যে বাংলাদেশ আছে, তাই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এরা কিছু না পাইলে এখান থেকে কোশ্চেন দিয়ে দিবে। 37তম এখান থেকে 3টা প্রশ্ন দিয়েছিল। আইএমএফ এর সদর দপ্তর দিয়েছিল, তারপরে 1969 সালের রিজার্ভ চুরি, কারণ 1969 সালে যে আইএমএফ সংস্কার সেটা দিয়েছিল ওই যে 69 সালে। তারপরে হলো ওই এসডিআর আসছিল কি, এসডিআর। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছিল যে ডেভেলপমেন্ট রিপোর্ট কে প্রকাশ করে। 37তম মধ্যে 3টা আসছে, আবার এই 41তম মধ্যে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। সো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ পড়তে হয়। এরপরে দেখেন আপনি D8 সম্মেলন হয়েছে ঢাকায়, এটাকে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ না? G7 তো সবসময় গুরুত্বপূর্ণ, G20 তো আসেই পরীক্ষায়। G20 এখন পর্যন্ত আমাদের বিসিএস এ আসে না, বিভিন্ন পরীক্ষা আসে। G20 কিন্তু কয়টা দেশ আছে, কে কে আছে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোশ্চেন আসে। G7, G20, G8। এরপরে হলো আপনার বিমস্টেক ছাড়া তো পরীক্ষা হলে যাওয়াই যায় না। বিমস্টেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবসময় এখান থেকে পরীক্ষায় মানে প্রশ্ন আসে। বিমস্টেক সদর দপ্তর ঢাকায়, এটা কিন্তু পরীক্ষা আসছে। সো অন্যান্য সংস্থার মধ্যে এগুলো, আর এই যে 5টা সংস্থা আছে এটা হলো রয়্যাল সংস্থা, এটা হলো বস। যে কোনো সংস্থার মধ্যে এটা হলো বস। কে নেম, কে ওআইসি, কে কমনওয়েলথ, কে আরব লীগ, তাহলে ন্যাম, ওয়াইসি, কমনওয়েলথ, আরব লীগ, এই কয়েকটা হলো এই 4টা। আরেকটা হলো ওপেক এবং অ্যাপেক। ওপেক দেখবেন এখান থেকে, ওপেক থেকে প্রশ্ন আসবে কত যে ঘুরে প্রতিষ্ঠাকালীন কয়টা সদস্য ছিল, এখন কয়টা, ত্যাগ করছে কে কে, ওপেক কোন পণ্যের কার্টেল, মানে এখান থেকে ঘুরে পেঁচে কোশ্চেন আসে, এবং এরা হলো বস। আর এবছর আরেকটা বস হলো জিসিসি, কারণ তারা যে কাজটা করেছে যে জিসিসি, তারা হলো মানে গালফ কোঅপারেশন কাউন্সিল, তারা কিন্তু এখন খুব বন্ডিং শুরু হয়েছে। কাতার এবং সৌদির মধ্যে বিরোধ ছিল, এখন কুয়েতের মধ্যস্থতায় কাতার এবং সৌদির মধ্যে সম্পর্কটা আবার নতুন করে হয়েছে। আরেকটা বিষয় বিসিআইএম গুরুত্বপূর্ণ, বিসিআইএম। আর যাই বলেন ভাই, ও কিন্তু কোশ্চেন খুঁজে না পাইলে কিন্তু ব্রিক্স থেকে প্রশ্ন দিয়ে দেবে। ওদের কিন্তু ব্রিক্স কিছু খুঁজে পাবে না, ব্রিক্স কোশ্চেন দিয়ে দেবে। কথা ক্লিয়ার? তার মানে ব্রিক্স আসতে পারে, আর সিইপি, সিপিটিপিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, এনডিভি, বিসিআইএম, আইআইবি। ওকে, এই হলো সংস্থা। আর